এই সমন্বয়করা যদি ডাকে আর একজন মানুষ এই জন্য কাউকে পাবে না, কখনো না। তারা আমাদের সাথে ভয়ঙ্কর রকমের প্রতারণা করেছে। তারা আমাদের সাথে আমরা যে সহ আহত হয়েছেন অন্তত 8 জন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক আহসান হাবিবকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। আপনারা সমন্বয়ক একটু লম্বা লম্বা লেকচার মারে, লেকচার বন্ধ করেন, তা না হলে আপনাদের পরিণতি আরো ভয়াবহ হবে। সমন্বয়কদের যেখানে পাচ্ছে সেখানে গণদোলায় আওয়ামী লীগকে দেখো ধাক্কা দিল আর আওয়ামী লীগ পড়ে গেল, এত সহজ নয়। স্বচ্ছতা সমন্বয়করা যেভাবে মায়ের খাচ্ছে সাধারণ মানুষের হাতে, সাধারণ ছাত্রদের কাছে, সমন্বয়কদের বর্তমান তাদের নামই কেউ শুনতে পারতেছে না। আসলে এর মূল ঘটনা কোথায়, কিসের জন্য সমন্বয়করা বাংলাদেশের সাধারণ জনগণের কাছে এবং ছাত্র সমন্বয়দের কাছে তারা পৌঁছে গেল এত তাড়াতাড়ি? এই তো মাত্র কয়েকটা মাস হলো, হাতে গোনা 3 থেকে 4 মাসের মধ্যে সবগুলো কেমন যেন নতুন করে পরিবর্তন হয়ে গেল। আর এরা যদি সাবেক সরকারের মতো 20 বছর টাইম পেত তাহলে হয়তো এর দুনিয়া থেকে অনেক কিছুই আমাদেরকে দেখতে হতো। প্রিয় দর্শক, বিভিন্ন লোকে বলতেছে যে সমন্বয়করা যে পরিমাণে টাকার মালিক হয়ে গেছে হাতে গোনা কয়েকদিনে, এত টাকার মালিক তারা কিভাবে হলো এবং নিত্য নতুন গাড়িতে তারা চলাফেরা করত। যারা আগে রিস্কায় উঠতে ভয় পেত, তাদের কাছে টাকা ছিল না, কিভাবে তারা এত টাকার মালিক হয়ে গেল? প্রিয় দর্শক, উল্লেখযোগ্য কয়েকজন সমন্বয়কদের কথা যদি বলি তাহলে প্রথম তালিকায় হাসনাত আব্দুল্লাহ আছে, দ্বিতীয় তালিকায় সাজ্জিদ আলম আছে। আসলে তারা কিন্তু সরকারি কোনো কর্মকর্তা না এবং সরকারি কোনো এমপি মন্ত্রীও না এবং তারা কোনো সচিব না, কিন্তু কিসের জন্য তারা এত কোটি কোটি টাকার মালিক হয়ে গেল সেই কথাগুলোই সাধারণ জনগণ জানতে চায়। আজকে রাস্তায় রাস্তায় এরকমের মারপিট হচ্ছে, এরকমের দাঙ্গা হামলা হচ্ছে, শুধু ছাত্র আর ছাত্রীরা। প্রিয় কেন দর্শক, এই ধরনের ঘটনা আমাদেরকে দেখতে হবে, হয়তো আমরা আগে পরে কখনোই ভাবিনি। আর ছাত্র সমন্বয়করা যারা ছাত্র সংগঠন আছে তারা কিন্তু জানতো না। প্রিয় দর্শক, এই হাসনাত আব্দুল্লাহ এবং সাজ্জিদ আলম এদেরকে অনেক অভিযোগ আছে এবং বিভিন্ন লোকে অভিযোগ আসতেছে এবং তারা নাকি ডাক দিলে, যখন ছাত্র সমন্বয়কদেরকে ডাক দিবে তাহলে কেউ আসবে না। তাহলে কি হবে এই নতুন বাংলাদেশের? চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি। ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব, দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিন। খুলনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা, এতে ছাত্রী সহ আহত হয়েছেন অন্তত 8 জন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক আহসান হাবিবকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। আপনারা সমন্বয়ক একটু লম্বা লম্বা লেকচার মারে, লেকচার বন্ধ করেন, তা না হলে আপনাদের পরিণতি আরো ভয়াবহ হবে। সমন্বয়কদের যেখানে পাচ্ছে সেখানে গণদোলা দিচ্ছে জনগণ। সারা দেশে চলছে সমন্বয়ক নিধন মিশন। সমন্বয়ক নামটি বর্তমানে গালির রূপ ধারণ করেছে। তবে জনগণ কেন সমন্বয়কদের উপর ক্ষিপ্ত, বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন। যাকে ভালো লাগছে না তাকেই করা হচ্ছে বরখাস্ত, এমনকি নিষিদ্ধ ঘোষিত করা হচ্ছে বিভিন্ন সংগঠনকে। হাসনাত সমন্বয়করা যদি ডাকে আর একজন মানুষ এই জন্য কাউকে পাবে না, কখনো না। তারা আমাদের সাথে ভয়ঙ্কর রকমের প্রতারণা করেছে। তারা আমাদের সাথে আমরা যে কথা দিয়েছিল, আমরা যে কথার মাধ্যমে তাদের কথায় আমরা যে শুনেছি, আমরা রাস্তায় নেমেছিলাম, এটা কোনোভাবে আর দ্বিতীয়বার কোনোভাবে সম্ভব না। তারা ডাকলে পর আমরা রাস্তায় নামবো, কখনোই না। জুলাইয়ের 3 তারিখ থেকে মাঠে ছিলাম, হ্যাঁ। তো 5 আগস্ট আমার যাত্রাবাড়ির উপর দিয়ে গেছে। আমি মূলত সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত ওখানে ছিলাম। তো যাই হোক, আজকের বিষয়টা বলি। আজকে আপনারা এখানে আসছেন যে দেখছেন যে জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে সে শহীদ পরিবারের সদস্যদের জন্য যে টাকাগুলো বরাদ্দ ছিল, জুলাই আগস্ট স্মৃতি ফাউন্ডেশনে যে 100 কোটি টাকা দেওয়া ছিল, সেখানে শত কোটি টাকাই মূলত সেই ফাউন্ডেশনে। তো সেই শহীদ পরিবারের সদস্যরা আজকে প্রেস ক্লাবে আসছে তাদের দাবি দেওয়ার। আসলে আমরা দাবিটা কার কাছে করতেছি? আপনারা জানেন যে গত
আজকে থেকে আরও শুনলাম যে 7 তারিখে নাকি জনাব সারজিস আলম সাহেব তিনি পদত্যাগ করেছেন, কিন্তু সেটি 2 দিন আগে হচ্ছে এটা সাধারণ মানুষ জানতে পারলাম বা আমরা জানতে পারলাম যে উনি ফেসবুকে পোস্টের মাধ্যমে উনি সেখান থেকে পদত্যাগ করতেন। তাহলে এতদিন কেন উনি জানালেন না? এখন চারিদিকে একটা সরব হলো যে তাহলে সেই ফাউন্ডেশনের 100 কোটি টাকা কি আসলে ফাউন্ডেশন আছে? তবে আমি একটা জিনিস এখান থেকে একটু জিনিস যদি আপনারা যদি নিজেরা রিয়েলাইজ করেন, আপনারা গণমাধ্যমের ভাইরা আছেন, আপনারা দেখছেন যে এবছর কিন্তু সর্বকালের একটি শ্রেষ্ঠ বন্যা হয়েছিল। আচ্ছা, আপনারা তো দেখছেন যে টিএসসিতে সেই বন্যার জন্য সাধারণ মানুষরা যে টাকাগুলো দিয়েছিল অনুদান হিসেবে তাদের খাবার দাবার এবং বাসস্থানের জন্য, সেই বন্যায় কবলিত ভুক্তভোগী মানুষের জন্য, বিশেষ করে সিলেট এবং ফেনীবাসীর জন্য, সেই টাকাগুলো এখন কোথায়? আপনারা জানেন যে 12 কোটি প্লাস টাকা সেখানে উঠেছিল, সেই টাকাগুলো কোথায়? তো যাদের কাছে আসলে, যাদের হাতে মানুষের অনুদান দেওয়া সহযোগিতার জন্য, যে ঘরের জন্য যারা ভুক্তভোগী বন্যায়, সেই সাধারণ মানুষের অনুদানের টাকা, ভিক্ষার টাকা, সেই ভিক্ষার টাকা যাদের হাতে নিরাপদ না, তারা সেই ফাউন্ডেশনের এই শত শত কোটি টাকা তারা কীভাবে এই শহীদ পরিবারদের কাছে দিবে? এটি আমার কাছে, আমরা এখন তাদের কাছে বলি যে আমাদের টাকা দেন, আমাদের সাহায্য করেন, আমাদের চিকিৎসা টাকা দেন। তা যাদের কাছে এই বন্যায় অবহেলিত মানুষগুলো ভিক্ষার জন্য, অনুদানের জন্য যে 12 কোটি 13 কোটি টাকা দেওয়া হলো, সেই টাকাটাই তো তারা পায় না। সেই টাকাগুলো তো তারা বন্যায় মানুষদের মাঝে সেই টাকাগুলো তারা বিতরণ করে নাই। তারা অনেক আলোচনা সমালোচনার পরে তারা একটা কথা বলছে কি, সেই টাকাগুলো আছে কোথায় আছে, টাকাগুলো মাননীয় প্রধান উপদেষ্টার অ্যাকাউন্টে আছে। তো মাননীয় প্রধান উপদেষ্টার অ্যাকাউন্টে রাখার জন্য কি এই বন্যায় সাধারণ মানুষকে, ভুক্তভোগী মানুষদের চিরা মুড়ি খাওয়ার জন্য বা তাদের জামা কাপড় দেওয়ার জন্য, তার অ্যাকাউন্টে রাখার জন্য টাকাগুলো দেওয়া হয়েছে? আজকে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের এখানে শত কোটি টাকা দেওয়া হয়েছে। এই টাকাগুলো মানে কাদের টাকা? এটা তো জনগণের টাকা। আজকে একটা অভ্যুত্থানে যারা, সেই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, তাদের সহযোগিতার জন্য টাকাগুলো দেওয়া হয়েছিল। টাকাগুলো আসলে কোথায়? কোন মানুষটা কিভাবে টাকাগুলো পাচ্ছে? তাদের চিকিৎসার অবস্থা কি? আজকে দেখা যায় যে তাদেরকে মারধর পর্যন্ত করা হয়। কারা মারে? আহতরা কিভাবে মারে? ঢাকা মেডিকেলে ভর্তি আহতরা কিভাবে মারে? আসলে আমরা দাবিগুলো এখন কার কাছে তুলবো, বা কার কাছে এই দাবিগুলো করা, বা কাদের কাছে টাকাগুলো চাইতেছি, বা টাকাগুলো আসলে কি হচ্ছে, এটাই বুঝতে কিন্তু বাকি নেই সেই জিনিসটা। এটা এখন আসলে ওইভাবে, এখন যেহেতু অনুমানের উপর আবার কোনো কিছু বলা যায় না, কিন্তু যেগুলো দেখে আসছে এই পর্যন্ত সেই কথাটাই বলতে পারি। আজকে আমি যদি বলি যে আপনি যদি ছোট থেকে একটা ভালো একটা হাই ফ্যামিলি থেকে বড় হয়ে আসেন, যদি আপনার ছোট থেকে অভ্যাস হয় যে ছোট থেকেই আপনি ভালো ভালো খাবার খাচ্ছেন, তখন বড় হইলে আপনি যদি জেলে যান, হাজতে যান, বা একটা সময় যদি আপনাকে সেই খাবারগুলো কমিয়ে একটা নিম্নমানের খাবার দেয়, তখন আপনি খেতে পারবেন না। আজকে দেখবেন আজকে আমরা দেখতেছি যে 3 লাখ টাকার কম্বল বিতরণের জন্য আমাদের একজন উপদেষ্টা তিনি 26 বার 27 বার হেলিকপ্টারে চলেন। মানে 3 লাখ টাকার কম্বল বিতরণে 20 লাখ টাকা খরচ করেন তিনি হেলিকপ্টার ভাড়া বাবদ। তো তারা তো নিজেরাই এখন আরাম আয়েশ, মানে এসি রুম, নতুন যে একটা জৌলস